আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য 2012 সালের 12 অক্টোবর হওয়া প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। আজকে আমরা ড্যাফোডিল কোডের প্রশ্ন সমাধানটি করব, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর মাই ক্লাসরুমের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, সাতনরিহার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সাতনরিহার হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর উল্লেখযোগ্য কাব্য, তার মানে বি অপশন সঠিক। সাতনরিহার কাব্যগ্রন্থটি হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর রচনা। তাছাড়াও এই কবির আরও উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ হচ্ছে কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার রচনা? 23 নম্বর তৈলচিত্র বাংলাদেশি ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস। তার মানে 23 নম্বর তৈলচিত্র হচ্ছে আলাউদ্দিন আল আজাদের রচনা। তার কিছু বিখ্যাত উপন্যাস হচ্ছে কর্ণফুলী, ক্ষুধা ও আশা, স্বাগতম ভালোবাসা, ক্যাম্পাস প্রভৃতি। বিজয়া নাটকটির রচয়িতা কে? বিজয়া নাটকটির রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিজয়া হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্ত উপন্যাসেরই নাট্যরূপ। তার দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ হচ্ছে ঘোড়শী এবং পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ হচ্ছে রমা। সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন বা বহুপদের একপদীকরণ। তার মানে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সি অপশনটি সঠিক। সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। যে সমাস পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বলে অলুক সমাস। যেমন ঘোড়ার ডিম, মাটির মানুষ, কলের গান, কলের ছাটা, এগুলো হচ্ছে অলুক সমাসের উদাহরণ। তিনি চোখে দেখেন না বাক্যে চোখে কোন কারক? এটি হচ্ছে করণ কারক। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক। যেমন তিনি চোখে দেখেন না। আমার গানের মালা আমি করব কারে দান, বাক্যে কারে শব্দটি কারক ও বিভক্তি কোনটি? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। তাহলে কারে শব্দটি এখানে কর্মকারক এবং কারের সাথে যেখানে এ যুক্ত হয়েছে তাই এটি সপ্তমী বিভক্তি। তাহলে আমার গানের মালা আমি করব কারে দান, এখানে কারে শব্দটির কারক ও বিভক্তি হচ্ছে কর্মে সপ্তমী। কোনটি শুদ্ধ বানান? এখানে 4টে অপশন দেওয়া রয়েছে। এই 4টে অপশন থেকে সঠিক উত্তর কোনোটিই নেই। সঠিক উত্তরটি হবে নিমিলিত। নরসিকার ময় দীর্ঘিকার লরসিকার ত, নিমিলিত। নিমিলিত শব্দের অর্থ হচ্ছে মুদ্রিত বা সংকুচিত। কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হচ্ছে গৃহিণী। গৃহিণী লিখতে গয়রি পলা, হরসিকার, মূর্ধন্য দীর্ঘিকার। পার্থক্যটা এখানেই বড়, এখানে হবে মূর্ধন্য আর হবে দীর্ঘিকার। তাহলে গৃহিণী বানানটি দেখে নিলেন। পরের প্রশ্নটি হচ্ছে, চন্দ্র এর সমার্থক শব্দ নয় কোনটি? চন্দ্র এর সমার্থক শব্দগুলি হচ্ছে চাঁদ, হিমকর, নিশাকর, শশধর, বিধু, সুধাকর, সোম। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এখানে অদ্রি। এটি চন্দ্র এর সমার্থক শব্দ নয়। সুরভি এর বিপরীতার্থক শব্দ কোনটি? সুরভি এর বিপরীতার্থক শব্দ হচ্ছে এখানে পুতি। সুরভি বলতে বোঝায় সুগন্ধ বা সৌরভ। এর বিপরীত শব্দ হবে পুতি বা খারাপ গন্ধ। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় এক কথায় বাগ্মী। এ ধরনের আরও কিছু এক কথায় প্রকাশ, যেমন যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী, এক কথা বলায় পারদর্শী যিনি বাকপটু। একাদশী বৃহস্পতি এর অর্থ কী? একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। এলাহি কাণ্ড বিরাট আয়োজন, কপাল ফেরা, সৌভাগ্য লাভ। তপবনের সন্ধি বিচ্ছেদ কোনটি? তপবনের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তপ যোগ বন, তপবন। এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ বিসর্গ সন্ধি হচ্ছে মনোহর, মন বিসর্গ যোগ হর, মনোহর, নিষ্ঠুর, নি বিসর্গ যোগ ঠুর, নিষ্ঠুর, অহর্নিশ, অহ যোগ নিশ, অহর্নিশ।
তাহলে তপবনের সন্ধি বিচ্ছেদ হচ্ছে তপ যোগ বন, তপবন। চাঁদের হাট এর অর্থ কী? চাঁদের হাট একটি বাগধারা যার অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য বা প্রিয়জন সমাগম। তাহলে চাঁদের হাটের অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম, সি অপশনটি সঠিক। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য ডিসগ্রান্টেড ম্যান গাম্বলড ড্যাশ হিজ ফেট। বাক্যের শূন্যস্থানে কোন শব্দটি বসবে? বাক্যের শূন্যস্থানে বসবে সি অপশন অ্যাট। গ্রাম্বল অ্যাট অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি দোষারোপ করা। দ্য মব ড্যাশ ডিসপার্সড। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি বসবে? মব একটি কালেকটিভ নাউন, এর অর্থ হচ্ছে উশৃঙ্খল জনতা বা দাঙ্গা হাঙ্গামাকারী জনতা। এজন্য ভার্বের ফর্ম হয় প্লুরাল, অর্থাৎ আর হবে, অর্থাৎ দ্য মব আর ডিসপার্সড। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে নিপ ইন দ্য বার্ড এর অর্থ হচ্ছে, নিপ ইন দ্য বার্ডের অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া বা করা। এখানে আরও রয়েছে এই অপশনে বিগিনিং, যার অর্থ প্রারম্ভ বা শুরু। ডেস্ট্রয় অ্যাট বিগিনিং মানে শুরুতেই ধ্বংস করা বা ধ্বংস হওয়া। বেড অফ রোজ অর্থ পুষ্পসজ্জা। রেয়ার আপ কোনো সমস্যা বা ইস্যুতে উদ্ভূত হওয়া। যেহেতু নিপ ইন দ্য বার্ডের অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া বা ধ্বংস হওয়া, আর ডেস্ট্রয় অ্যাট বিগিনিংয়ের অর্থ শুরুতেই ধ্বংস হওয়া বা করা, তাহলে বি অপশনটি সঠিক। নিপ ইন দ্য বার্ডের অর্থ হচ্ছে ডেস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং। ব্রিং টু বুক, ব্রিং টু বুকের অর্থ হচ্ছে তিরস্কার করা বা গালি দেওয়া। এখানে রিবিউক শব্দের অর্থ হচ্ছে তিরস্কার বা গালি দেওয়া, তার মানে এই অপশনটি সঠিক। ব্রিং টু বুকের অর্থ হচ্ছে রিবিউক। আর ভ্যালুলেস পার্সন অর্থ মূল্যহীন বা কদরহীন ব্যক্তি। বুক হুইচ আর লস্ট যে বইগুলি হারিয়ে গেছে। বুক রিটেন বাই ফেমাস রাইটার এখানে হচ্ছে বিখ্যাত লেখকের লেখা বই। তাহলে ব্রিং টু বুকের অর্থ হচ্ছে রিভিউ, আর ব্রিং টু বুকের অর্থ হচ্ছে তিরস্কার করা বা গালি দেওয়া। রিভিউকের অর্থ হচ্ছে তিরস্কার করা বা গালি দেওয়া। সিনোনিম অফ দ্য ওয়ার্ড মাস্টারি ইজ, মাস্টারি শব্দের অর্থ হচ্ছে রহস্য, আর এখানে আনসার অর্থ উত্তর। অ্যানিগমা অর্থ প্রহেলিকা বা রহস্য, তার মানে মাস্টারি এর সিনোনিম হচ্ছে অ্যানিগমা। সলিউশন অর্থ সমাধান। ক্লু অর্থ রহস্য সমাধানের সূত্র। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টর্পিড, টর্পিড শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়, অবশ, সুপ্ত। আইডল শব্দের অর্থ অলস বা কর্মহীন, শ্রমবিমুখ। আর ইন্ডোলেন্ট শব্দের অর্থ হচ্ছে অলস বা কর্মবিমুখ। অ্যাক্টিভ অর্থ কর্মঠ, তার মানে টর্পিড অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বা অবশ, সুপ্ত, এক কথায় অলস বলা যায়। আর এর বিপরীত হচ্ছে অ্যাক্টিভ বা কর্মঠ, তার মানে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টর্পিড ইজ অ্যাক্টিভ। আর লেজি শব্দের অর্থ হচ্ছে অলস বা শ্রমবিমুখ। পরের প্রশ্নটি হচ্ছে কোনটি শুদ্ধ বানান? অভিধানে আসলে এমন কোনো শব্দ নেই, শব্দটির স্পেলিং হচ্ছে SEDENTARY, সেডেন্টারি, যার অর্থ হচ্ছে দিনের অধিকাংশ সময় বসে থাকতে অভ্যস্ত বা বসে বসে করতে হয় এমন। সঠিক উত্তরটি যেহেতু নাই তাই আমরা দিতে পারিনি। আপনার কাছে কি মনে হয় এখানে সঠিক উত্তর কি আছে, বা আপনার কাছে মনে হচ্ছে যেটি সঠিক উত্তর সেটি আমাদের লিখে জানাতে কমেন্টস করুন। 24 নম্বরে বলা হয়েছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। সি অপশনে যে বাক্যটি রয়েছে সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এখানে বাক্যটিতে যদি লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি থাকতো তাহলে সঠিক হতো। আর ডি অপশনে রয়েছে দেয়ার ইজ নো প্লেস ফর দ্য ডাউট ইন ইট, এখানে দেয়ার ইজ নো প্লেস ফর দ্য ডাউট ইন ইট এর বাক্যটির শুদ্ধ রূপ হচ্ছে দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট। তাহলে বাকি থাকলো দুটি অপশন, এটাও যেহেতু অশুদ্ধ এবং সি অশুদ্ধ, এখানে শুদ্ধ হচ্ছে এ, সাফিক্স টু সে হি ইজ রং। 25 নম্বরে রয়েছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? ইট ইজ রেনিং ফর 3 days, বাক্যটির শুদ্ধ রূপ হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর 3 days। ইউ আর অ্যান হারকিউলিস, বাক্যটির শুদ্ধ রূপ হচ্ছে ইউ আর এ হারকিউলিস। তাহলে এ অশুদ্ধ, বি অশুদ্ধ, এবং হি গট দ্য ওয়ার্ক বাই ডুইং, বাক্যটির শুদ্ধ রূপ হচ্ছে হি গট দ্য ওয়ার্ক ডান। উই রাইট ইন ইঙ্ক, বাক্যটিতে কোনো ধরনের ভুল নাই, তাহলে সঠিক উত্তর হচ্ছে উই রাইট ইন ইঙ্ক, সি অপশনটি সঠিক। 26 নম্বরে রহিম কল্ড মি এ কাওয়ার্ড, বাক্যের ডিরেক্ট স্পিচ হচ্ছে রহিম সেড টু মি ইউ আর এ কাওয়ার্ড।
হি আস্কড মি হোয়েন দ্য নেক্সট লেটার উড কাম, বাক্যের ডিরেক্ট স্পিচ হচ্ছে হি সেড টু মি হোয়েন উইল দ্য নেক্সট লেটার কাম। জেন্ডার কত প্রকার? জেন্ডার হচ্ছে এই অপশনটি সঠিক, 4 প্রকার। 4 প্রকার জেন্ডার হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক সমকোণ। a প্লাস বি ইকুয়াল টু 12 এবং এ বি ইকুয়াল টু 35 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে 74। আমরা যদি এটা কীভাবে করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি মানে 12, 12 স্কোয়ার মাইনাস 2, আর এখানে এ বি মানে হচ্ছে 35, প্রশ্নে যে মান দেওয়া রয়েছে। তাহলে 12 স্কোয়ার হচ্ছে 12 12 গুণ করলে হয় 144 মাইনাস 35 দুগুণা 70, 144 থেকে 70 গেলে থাকে 74। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 74। 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 এর উৎপাদক কোনটি? 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3, এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x। একটু খেয়াল করবেন, মাইনাস 3x থেকে প্লাস 2x যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে থাকে মাইনাস এক্স, মাইনাস 3 এর মাইনাস 3। এখন যদি এখান থেকে x কমন যায় তাহলে থাকে 2x মাইনাস 3 প্লাস এখান থেকে যদি কোনো কিছু কমন যায় না তাহলে একটা 1 নিলাম, তাহলে 2x মাইনাস 3। এখান থেকে 2x মাইনাস 3 কমন নিলে 2x মাইনাস 3 আর বাকি থাকলো x প্লাস 1। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2x মাইনাস 3 x প্লাস 1। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, উহার ক্রয় মূল্য কত? এই অঙ্কটি করার জন্য শর্টকাট নিয়ম হচ্ছে যত লাভ তত ক্ষতি থাকলে দুইটি বিক্রয় মূল্যের যোগফল ভাগ 2, অর্থাৎ 25 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, একটি বিক্রয় মূল্য 25 যোগ হচ্ছে দ্বিতীয় বিক্রয় মূল্য 35 টাকা, যেটি বিক্রি করলে তত লাভ হয়, অর্থাৎ 25 যোগ 35, এই দুটি বিক্রয় মূল্য যোগ ভাগ হচ্ছে 2, দুটি বিক্রয় মূল্য যোগ করলে হয় 60, 2 দিয়ে ভাগ করলে হয় 30। তাহলে বি অপশনটি সঠিক, 30 টাকা। করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4, রহিম ও মোহনের নম্বরের অনুপাত হচ্ছে 6:7। করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? করিম ও মোহনের নম্বরের অনুপাত হবে 9:4। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর, তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 31:16। 10 বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে তাদের বর্তমানে মোট বয়স কত? মোট বয়স হবে 35 বছর। এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন। প্রথম 4 দিনে গড় আয় হচ্ছে 40 টাকা, বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে? বাকি দিনগুলির গড় আয় হবে 43 টাকা। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। ক্রোমোজোম হলো জীবের বংশগতির ধারক ও বাহক। মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া, এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোসোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। একজন মানুষের দেহের মোট কত টুকরা হাড় থাকে? 206 টুকরা হাড় থাকে। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 8% বৃদ্ধি পাবে। সিএফসি কি ক্ষতি করে? সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরা কার্বনের সংক্ষিপ্ত রূপ, এর ট্রেড নাম হচ্ছে ফ্রিয়ন। এতে রয়েছে কার্বন, ক্লোরিন, হাইড্রোজেন ও ফ্লোরিন। 1920-এর দশকে সিএফসি আবিষ্কৃত হয়। এটি বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে ওজনের সাথে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে এবং একে ফুটো করে দেয়, ফলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। তাহলে সিএফসি এর কারণে ওজোন স্তর ধ্বংস করে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু।
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কী? আলেকজান্ডার গ্রাহাম বেলের আবিষ্কৃত টেলিফোন বহু বিবর্তনের মধ্য দিয়ে ডিজিটাল টেলিফোনে এসে পৌঁছেছে। তাহলে ডিজিটাল টেলিফোনের ডিজিটাল সিগন্যাল বার্তা প্রেরণ করা হয়। এখানে বলা হচ্ছে ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কী? ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। ডি অপশনটি সঠিক। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? সুন্দরী এই উদ্ভিদটির শ্বাসমূল রয়েছে। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা একটি সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদ। এরা স্বভোজী নয়, কেননা এদের ক্লোরোফিল নেই। তাহলে ব্যাঙের ছাতার ক্লোরোফিল নেই। এদের কোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। ব্যাঙের ছাতার কোষে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। কম্পিউটারে কোনটি নেই? 4টি অপশন রয়েছে। কম্পিউটার শব্দের অর্থ গণনা বা হিসাবকারী। এটি শুধু হিসাবকারী যন্ত্রই নয়, মৌলিক অর্থে কম্পিউটার একটি যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্নভাবে প্রক্রিয়া করে মানুষের জন্য বিশ্লেষণ ও উপস্থাপন করে। কম্পিউটার ভুল শনাক্ত করতে পারে, কিন্তু নিজে নিজে ভুল সংশোধন করতে পারে না। তার মানে কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই, কারণ কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত এবং 4টি উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমত্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়। 4টি অপশন রয়েছে। ব্যাখ্যায় বলা আছে ডক্টর কামাল হোসেন 1972 সালের 12ই অক্টোবর গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন করেন। তার মানে খসড়া সংবিধান উত্থাপন হয় 12ই অক্টোবর 1972 সালে। গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। তাহলে আরেকটি প্রশ্ন এখানে আসে, সেটি হচ্ছে গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? সঠিক উত্তরটি হবে তাহলে 4 নভেম্বর 1972 সাল। এই জন্য 4 নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। আরেকটি কঠিন প্রশ্নের উত্তর, সংবিধান দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে 4 নভেম্বর। কেন 4 নভেম্বর? কারণ এই দিন সংবিধান গণপরিষদে গৃহীত হয়। সংবিধান গণপরিষদের সদস্যরা স্বাক্ষর করে 15 ডিসেম্বর 1972 সালে। সবশেষ 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। তাহলে সঠিক উত্তরটি কী হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? কমেন্টস করে আমাদের লিখে জানান 4টি অপশন থেকে কোন উত্তরটি সঠিক। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি MAG ওসমানী। তিনি 1971 সালে 11ই জুলাই সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করেন। তার মানে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে যে 11টি সেক্টরে ভাগ করা হয় সেটি কত তারিখে করা হয়েছিল? 11ই জুলাই। কে 11টি সেক্টরে ভাগ করেন? সেনাপতি MAG ওসমানী। সাব সেক্টর ছিল মোট 64। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়কালে কতটি সাব সেক্টর ছিল? সঠিক উত্তর হবে 64টি। শিক্ষা বলতে কি বোঝায়? শিক্ষা বলতে বোঝায় পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে সমাজ ও নিজের উপকারে তার পুনর্গঠন করার দক্ষতা আয়ত্ত করা। শিক্ষকদের কোন দিকে নজর দেওয়া উচিত? অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো। 7, 10, 16, 28, 52 এই ধারাটির পরবর্তী সংখ্যা কত? সংখ্যাটি হবে 7। এখানে একটু খেয়াল করি, 7-এর পর 10, এখানে গ্যাপ থাকছে 3, 7 যোগ 3 সমান হচ্ছে 10। পরবর্তীতে রয়েছে 16, 3-এর দ্বিগুণ হচ্ছে 3 দুগুণা 6, 10 যোগ 6 সমান হচ্ছে 16। এখানে 6-এর দ্বিগুণা হচ্ছে 12, তাহলে 16 যোগ 12 সমান 28, 12-এর দ্বিগুণ হচ্ছে 24, 28 যোগ 24 সমান 52, তাহলে 24-এর দ্বিগুণ হচ্ছে 48, 48 যোগ 52 তারপরে হচ্ছে 100। তার মানে 52-এর পরবর্তী ধারার সংখ্যাটি হবে 100। বি অপশনটি সঠিক। সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? সমুদ্র স্রোতের অন্যতম কারণসমূহ হচ্ছে বায়ু প্রবাহ, উষ্ণতার তারতম্য, সমুদ্রের গভীরতা, পৃথিবীর আর্নিক গতি।
তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব। বায়বীয় আবরণ প্রধানত 5 স্তর বিশিষ্ট। বায়ুমণ্ডলে যে সমস্ত উপাদান নিয়ে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে 5টি স্তরে ভাগ করা হয়, যথা ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, অ্যাক্সোমণ্ডল। তাহলে পৃথিবীর বায়বীয় আবরণ প্রধানত 5 স্তর বিশিষ্ট। পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয় 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 21 মার্চ ও 23 সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে এই দুদিন পৃথিবীর সর্বত্র রাত দিন সমান হয়। এই দিনকে বলা হয় বিষুব। পৃথিবীর দক্ষিণে কিঞ্চিত চাপা ও নিরক্ষীয় অঞ্চলে অপেক্ষাকৃত স্ফীত আকার ধারণ করার কারণ হচ্ছে অবিরাম আবর্তন। অবিরাম আবর্তন আবর্তন গতির প্রভাবে জন্মকালে নমনীয় পৃথিবী উত্তর ও দক্ষিণ মেরু একটু চাপা এবং মধ্যভাগ সামান্য স্ফীত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। নাথান কমিশনের সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1921 সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ছিল 3টি: কলা, বিজ্ঞান ও আইন। আবাসিক হল ছিল 3টি: সলিমুল্লাহ হল, জগন্নাথ হল ও শহীদুল্লাহ হল। ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে 877 জন শিক্ষার্থী ও 60 জন শিক্ষক নিয়ে। বাংলা নববর্ষ 1 বৈশাখ চালু করেছিলেন আকবর। বাংলা সন প্রবর্তন করেন সম্রাট আকবর 1584 সালে। তার মানে বাংলা সন আবিষ্কৃত হয় 1584 সালে। সম্রাট আকবরের নির্দেশে পণ্ডিত ফতেহুল্লাহ সিরাজি বাংলা সন তৈরি করেন। বাংলা সন গণনা কার্যকর করা হয় 5 নভেম্বর 1556 সাল থেকে। এই দিনে আকবর দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে পরাজিত করে সিংহাসনে বসেন। বাংলা নববর্ষ 1 বৈশাখ চালু করেছিলেন তাহলে সম্রাট আকবর। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি কক্সবাজারের নিকট অবস্থিত। হিমছড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত একটি পর্যটন স্থল। কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরে হিমছড়ি অবস্থিত। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু বেলজিয়ামের ওয়াটারলু শহর থেকে 2 কিলোমিটার দূরে এবং বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 1815 সালের 18 জুন এখানে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট 2টি সম্মিলিত শক্তির নিকট পরাজিত হন। তার মানে নেপোলিয়ন বোনাপার্ট 1815 সালের 18 জুন পরাজিত হন। সম্মিলিত জোটে ছিল ডিউক অফ ওয়েলিংটন অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীনে পার্সিয়ান সেনাবাহিনী। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলুর অবস্থান তাহলে বেলজিয়ামে। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? এখানে 4টি অপশন রয়েছে। সীমান্ত গান্ধী হচ্ছে আব্দুল গাফফার খান। মহাত্মা গান্ধী হচ্ছে ভারতের জাতির জনক। ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতীয় উপমহাদেশে লৌহ মানবী হিসাবে পরিচিত। তাহলে ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতীয় উপমহাদেশে লৌহ মানবী হিসাবে পরিচিত। রাজীব গান্ধী হচ্ছে ভারতের 9ম প্রধানমন্ত্রী। তাহলে সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছে আব্দুল গাফফার খান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। লেনিন ছিলেন 1917 সালের রুশ বিপ্লবের নায়ক লেনিন। আর রুজভেল্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট। হিটলার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌরজগতের বুধ হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। এর ব্যাস 4850 কিলোমিটার। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? 1906 সালে 30 ডিসেম্বর ঢাকা নওয়াব সলিমুল্লাহর উদ্যোগে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তার মানে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নওয়াব সলিমুল্লাহ।
স্থায়ী সালিসি আদালত কোথায়? স্থায়ী সালিসি আদালত হচ্ছে হ্যাগে। এ সলভ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন পিসিএ বা স্থায়ী সালিসি আদালত 29 জুলাই 1899 সালে প্রতিষ্ঠিত হয়। তার মানে স্থায়ী সালিসি আদালত প্রতিষ্ঠিত হয় 29 জুলাই 1899 সালে। পিসিএ এর সদর দপ্তর হচ্ছে দ্য হেগ, নেদারল্যান্ডসে অবস্থিত। হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয়। হেরাল্ড ট্রিবিউন একটি আমেরিকান পত্রিকা, এর সদর দপ্তর নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। তার মানে হেরাল্ড ট্রিবিউন প্রকাশিত হয় নিউ ইয়র্ক থেকে। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1924 সালে। ব্যারোমিটার আবিষ্কার করেন কে? বায়ুর চাপ পরিমাপকের যন্ত্রের নাম ব্যারোমিটার। ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টরেসিলি। ব্যারোমিটার আবিষ্কার করেন বিজ্ঞানী টরেসিলি। বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। কোনটি একবীজপত্রী উদ্ভিদ? যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে, যেমন ধান, গম, ভুট্টা প্রভৃতি। এখানে কোনটি একবীজপত্রী উদ্ভিদ? সঠিক উত্তরটি হচ্ছে ধান। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ গড়ে প্রায় 15 পাউন্ড। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।